আমি কোম্পানি হিসাবে যে কাজটা করতে চাই, আপনাদের কাছে আপনাদেরকে আমি পাটে পাটে এমনভাবে সব কিছু তৈরি করে দিতে চাচ্ছি, আল্লাহর যদি মর্জি হয় আপনারা আজকে যে টাকা উপার্জন করতেছেন আগামী বছর তার থেকে 10,000 টাকা বেশি হলে উপার্জন করবেন, 5,000 টাকা 20,000 টাকা বেশি হলে উপার্জন করবেন। এই যে আপনারা গান না শুনে আমার কথা শুনতে চাচ্ছেন, এর জন্য আমি আরও কৃতজ্ঞ আর ঋণী। আর বিশেষ করে যারা শুনুন, দেখেন, একজন আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিকার আছে, কিন্তু আমার কাছ থেকেও আপনাদের শিকার আছে, তাই না? আচ্ছা, আমি তাহলে বাকি অংশটা একটু বলি, ঠিক আছে? তারা একটু রেডি হোক, বাকি অংশটা বলি। আর আমরা যেহেতু আজকে আনন্দ করার জন্য আসছি, আরে ভাই বাসা যেতে নাহলে 2 ঘন্টা দেরি হবে, আজকে দিনটা তো রাখছি আনন্দ করার জন্য, তাই না? যখন কর্ম করতে যাবেন তখন কর্মই করবেন। আমি এটা করি, যখন বাসায় যাবেন নিজের ছেলে সন্তান সবার সাথে সময় দিবেন, তখন কর্ম নিয়ে এত ভাববেন না, তাহলে আপনি কোনোটাই পারবেন না। আচ্ছা, আজকে আমরা আনন্দ করতে আসছি, আমরা আনন্দের মতন আনন্দ করব। আর দেখেন ভাই, আমি সর্বাত্মক চেষ্টা করি, একটা মাইক নিয়ে দৌড়াদৌড়ি করি না। আজকে সকালে যখন আপনারা আসছেন, আমি যদি না যাইতাম তাহলে আরো বিড়ম্বনার শিকার হইতে হইতো না, নাকি? তার এর চেয়ে আর বেশি কি করব? ওকে, তবে আমি বুঝতে পারছি আপনারা ইয়ংদের উদ্দেশ্যে আমি আরো বলি। আচ্ছা যাক, মূল কথাটা হলো, তারপরে মালয়েশিয়া থেকে আমি আরেকটা ধাক্কা খেলাম, আরেকটা রিমান্ড। আসার পরে আমি কিন্তু দমে যাওয়ার পাত্র নই, আমি আবার দেশের বাইরে ছুটলাম। কোথায়? সাইপ্রাস, লেখাপড়া করার জন্য, যে আমি আর একটু লেখাপড়া করতে চাই। ওখানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম যে পরিবেশটা হয়তো অনুকূলে না, আর এতটা সময় আমার নেওয়া সম্ভব না। 1 বছর লেখাপড়া করতে কি না করতে আমি কোথায় গ্রিস চলে গেলাম। গ্রিস জায়গায় কন্টেনারে কি হলো, ওই যে পুলিশের হাতে পর্যন্ত গেছিলাম, তাই না? পুলিশের হাতে যখন ধরা পড়লাম, তারা যখন বুসু বুসু করতেছিল, আমি বুঝে গেছি তোমরা বুসু বুসুই, তোমরা ইংলিশ বুঝো না। অতএব যেহেতু বুঝো না, আমি ওই 5টা পাসপোর্ট একসাথে হাতে দেওয়ার পরে তারা আমাকে বলল, হ্যাঁ আমাদের সব 5 জনকে ছেড়ে দিল। মানে আমি কথাটা এটাই বুঝাইতে চাচ্ছি, শুধু শ্রম নয়, তীক্ষ্ণ বুদ্ধি লাগবে, কৌশলী হতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে কৌশল অবলম্বন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনাদেরকে আরেকটা কথা বলি, যে যে কাজটা করবেন, শোনেন, আমি একটু আগে একটা কথা বলছি, কোন গাছ সবচেয়ে শক্তিশালী বেশি, কোন গাছ বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে? এই সিরুড়ি বেড়ে আছেন না, হাত উঠান তো। এই চা গাছের বয়স কত হয়? 100 বছর, নাকি? এটা শিকড়টা কতটা নিচে যায়? চা গাছ যেখানে করা হয় এখানে কিন্তু আর অন্য কোনো ফসল আর কখনো হয় না তেমন একটা, নাকি? এটার কারণ হলো এটার শিকড়টা অনেক নিচে চলে গেছে, আর এই জন্য এটার মিনিমাম 70, 80, 100 বছর এই গাছটা থেকে আমরা ফল পাই, পাতা পাই। তো আপনারা যে যে কর্মটা করবেন, এটা এমনভাবে করবেন যেন এটার ফলটা আসে দীর্ঘদিনের জন্য। আচ্ছা যাক, আমি গ্রীষ্মে যাওয়ার পরে যখন দেখলাম যে এইভাবে উঠতে কষ্ট হইতো, রাত দিন ঘুম ছেড়ে দিলাম। মনে করতাম আমার বোনের ইজ্জত বাঁচাইতে হবে। বোনের ইজ্জত বাঁচানোর জন্য কে রাজি আছেন এখানে, যে আপনার শেষ বিন্দু রক্ত দিয়ে হলো বোনের ইজ্জত বাঁচাইতে হবে? কে আছেন? মায়ের ইজ্জত দিতেও রাজি, কিন্তু বোনের ইজ্জত দিতে রাজি আছে কেউ? আমি এইটা মনে করে নিজেকে ধাপ করে উঠে ফেলতাম। আমি আপনাদেরকে এইটাই বলতে চাচ্ছি, আপনার জীবন থাকতে আপনি হার মানবেন না, জীবনের শেষ দিন পর্যন্ত প্রাণ চেষ্টা করে যাবেন। আর আমি কথা দিলাম, আল্লাহ যেন এমনটা আমার দ্বারা কখনো 2 নম্বরে 6 নম্বরই করবে না। আমার কোনো এসআর অফিসার আছে যে বেতন পায় না? এমন কোন ডিলার ডিপো বলতে পারবে যে আমার কাছে টাকা পায়, আমি টাকা দেই না, আমি আইসা 900 করতেছি, টাকা আইনা ঘুরাচ্ছি, এই সেই? নো, প্রয়োজনে জমি বিক্রি করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা যাক, তারপরে এইভাবে গ্রীষ্মে করতে করতে দেশে আসলাম। শোনেন আমার ব্যবসার একটু কাহিনী, আপনারা কিভাবে উদ্যোক্তা হবেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর না ঘুমাইয়া এইভাবে কাজ করতাম। আমার বন্ধুরা বলতো, আয় সে তো মারা যাবে। আমি হেসে হেসে বলতাম, মরলে আমি বীরের মতন মরবো। দেশে আসলাম যে আমি প্যারাডো গাড়ির মালিক হব, প্যারাডো গাড়িতে চলবো, আমি এক্সপোর্ট করবো, ইম্পোর্ট করবো, ইত্যাদি ইত্যাদি আমার স্বপ্ন জাগলো।
দেশ থেকেও এমন একটা আভাস পাইলাম ভাই, বিদেশ থেকে আসার পরে অনেক সময় কিন্তু আমরা অনেকে চরম নৈরাশ হই। এমন আছেন না কেউ বিদেশ থেকে এসে এই অবস্থা হয়েছে? আছেন নেই এমন কারো জীবনে হয়েছে যে দেশে এসে চরম নৈরাশ হয়ে গেছেন? এটা না হয় আপনার কপাল খারাপ, না হয় ওনাদের কপাল খারাপ। আইসা দেখলাম যে কোনো পথ পাচ্ছি না। একটা বৎসর আমি অজুর কাঁদতাম, হে আল্লাহ আমি স্বপ্নে কি দেখতাম যে এই পৃথিবী বা এই জাতি, বিভিন্ন জাতি আমি দেখেছি, মানুষগুলোর ক্ষুধা নিয়ে আমি খুব কষ্ট পাইতাম। ইউরোপে যাওয়ার সময় একদিন, 2 দিন, 3 দিন খাদ্য অবস্থা ছিল না। যখন দেখতাম যে জঙ্গলে বসা অবস্থায় দেখতাম একটা পাখি উড়ে যাচ্ছে, মনে হইতো ইস পাখিটাকে যদি ছিঁড়া খাইতে পারতাম। কত ক্ষুধার্ত হইলে একটা মানুষ এই চিন্তাটা করতে পারে? আমার এই বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, তখন আমি তো বুঝতে পারছি ক্ষুধার জ্বালা কি, আর আমি এইটাও বুঝতে পারতেছিলাম যে আমি যে অভিজ্ঞতা নিতেছি এই অভিজ্ঞতা কয়টা মানুষের ভাগ্যে জুটে বা চেতনা থাকে এটা আমি জানি না। আর এই অভিজ্ঞতা নিতে গিয়ে অনেকের মৃত্যু হয়, না হলে রোগা হয়ে যায়, না হয় কিছু হয়। আমি কি রোগা? আমি কি রোগা? আমার কাছে মনে হচ্ছে 22-23 বছরের একটা ছেলে কোনোভাবেই কোনো দৌড় থেকে শুরু করে কোনো কাজে আমার সাথে দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ যেহেতু এটা দিচ্ছে, এই পর্যায়ে আমি যখন চেষ্টা করে আগাইতেছিলাম, হ্যাঁ দেশে আসলাম। আসার পরে দেখি ভাই কোনো কুল কিনারা নাই। 2 মাস, 4 মাস, 6 মাস অজুর কাঁদতাম আর বলতাম আল্লাহ আমার মনের আশা কি সফল হবে না? ওই যে ক্ষুধায় মানুষ ছটফট করে, দেশে তো অনেক ক্ষুধার্ত মানুষ আছে, তাদের ক্ষুধার যন্ত্রণা তো আমি অন্তত বর্ডারে গিয়েও টের পাইছি। আমি কি এটা পারবো না? এইভাবে নিজে ছটফট করতেছিলাম। আমার মামা নয়াবাজারে দোকান আছে, ওখানে যাইতাম, যাইলে 500-1000 টাকা দিত। দেওয়ার পরে একদিন কি হয়েছে, 30 থেকে 35 বছর বয়সী একজন মহিলা দেখলাম যে সে মনে হয় হঠাৎ পাগল হয়ে গেছে আর কি। সে ল্যাংটা, কথা বলছেন, বাস্তব কথা কিন্তু ওই জন্য মিথ্যা বলতেছিলাম। ল্যাংটা উলঙ্গ অবস্থায় তার দিকে অনেক ছেলেরা বা অনেক লোকেরা তাকাইয়া হয়তো বা একটু অন্যরকম চিন্তা করে বা একটু মজা নিচ্ছে। আমি দুঃখ পাইলাম, কাউকে বললাম যে কেউ আছেন এখানে, কি কাপড়ের দোকান আছে? তখন তো আমি জাস্ট ইউরোপ থেকে আসছি মাত্র। বললো যে ওইদিকে আছে, আমি আমাকে একটু সাহায্য করেন। মামা 1000 টাকা দিছিল, আমার মনে আছে। আমি 900 টাকা দিয়ে 2টা কাপড় কিনে আমি নিয়ে আসলাম। আসার পরে একটা বোনকে বললাম, বোন ওই যে মহিলাটা দেখা যায় মনে হয় ব্রেনে একটু সমস্যা, আপনি কাপড়টা পরাই দেন। হ্যাঁ, ওই কাপড়টা পরাই দিচ্ছে। মানে আমার মধ্যে ওই উদারতাটা ছিল। মানে আমি কথাটা বলার কারণ এই, নিজের মুখের খাবার বা যতই বিপর্যয় ছিলাম, যে কোনো বিপর্যয়ের মুহূর্তে আমি নীতি নৈতিকতা থেকে ন্যূনতম কিছু করতাম না। আর আল্লাহ যদি আমার মাথায় ভুল চিন্তা ঢুকায় বা আমার চিন্তা চেতনা যদি পরিপূর্ণতা না আসে, তাইলে আলাদা হিসাব। যাক, মামার কাছ থেকে এইভাবে আসছি। আসার পরে একটার পর একটা ঝামেলা। মানে যে লোক স্বপ্ন দেখছে প্যারাডো গাড়ি চলবে, এই জায়গায় আমি রিস্কেতে চলার মতন আমার সুযোগ নাই। শোনেন, আজকে ব্যবসাটা কিভাবে তৈরি হয়েছে আপনারা জানতে হবে, নাইলে তো আপনারা মনে করবেন যে আমি মনে সোনার চাবিস মুখে দিয়ে ব্যবসায়ী হয়ে গেছি গা। আর এই জন্য আমি মানুষের সুখ দুঃখ, সমস্যা সুবিধা বা হিংসা, অহংকার, নিন্দা, এই দেমাগ, এগুলো থেকে সুখ দুঃখ বুঝি আর হিংসা নিন্দা এগুলো থেকে নিজের বিরত রাখার চেষ্টা করি। কেননা তখন আমি কি ভাবলাম, আমি আত্মহত্যা করব, কারণ আমি জীবনে আর কুল পাচ্ছি না। একবার আত্মহত্যা করতে চেয়েছিলাম, ভাবলাম যে আর কিছুদিন দেখি। 2 বার আত্মহত্যা করতে চেয়েছিলাম, ভাবলাম যে আরো কিছুদিন দেখি। রাত নিশীথে আল্লাহ কোথায় যাব, কি করব? এই উদ্যোক্তা ভাইয়েরা আপনারা শোনেন, জীবনে শুধু উদ্যোক্তা হব, টাকা পয়সার মালিক হব, গাড়ি চড়বো, এটা দেখলে স্বপ্ন দেখলে হবে? মানে কত বিপর্যয় আসতে পারে, কিভাবে আমার এই জীবনটা শুরু হলো, এই নিয়ে আমি একটু কথা আর একটু বলতে চাই। তখন এইভাবে আমি 9 বার আত্মহত্যা করতে চেয়েছিলাম। কয়বার? 9 বার। 9 বার আমি সুইসাইড করতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে আমি যদি মারা যাই, কেউ কার
কানবে না, তাহলে মরে লাভ কি? মরে লাভ কি? যে লোকটায় প্রতি মাসে লাখ লাখ টাকা, আমি কিন্তু এমন হকারে ছিলাম 10 জন আমার সাথে উপার্জন করে পারতো না। হ্যাঁ, যদি আমার পরিচিত কাউকে পান তারাই ভালো বলতে পারবে। তাইলে আমি মরবো না, আমি আবার যুদ্ধ করব। আমি আবার 5 বছরের একটা প্ল্যানিং নিলাম, কারণ আমি প্ল্যানিং ছাড়া আগাই না। এই যুদ্ধে আমি মরলে গুলির আঘাতে মরবো। ফ্যামিলির প্রতি রাগ, অভিমান, জিদ, এইটা সেইটা, বা সকলের প্রতি, অনেকের প্রতি আমার দুঃখ থেকে অন্যরা বেল করে কাঁদতো। হয়তোবা মনে করতেছেন আমার ফ্যামিলির প্রতি আমি ব্লেম দিচ্ছি না, তারাও হয়তোবা কোনো না কোনো সংকটে পড়ে গেছে, এই জন্য আমার মনের আশাটা তারা বুঝতে পারে নাই বা পূরণ করতে পারে নাই। আচ্ছা, 10 নম্বর কি হলো? আমি আত্মহত্যা করব না, আমি যুদ্ধের ময়দানে নেমে গেলাম। আচ্ছা, যুদ্ধে যদি কেউ গুলি খেয়ে মরে, কি কয়? বীর বীর, কি কয়? বীর সৈনিক। আর কেউ যদি আত্মহত্যা করে, কি কয়? তো ময়ূরও জাহান্নামে যাবে। কে ভাই এ কথা বলে না? তা আমি ভাবলাম যে আমি সামনের দিকে যাব। কারো যদি সাপে কামড় দেয় তাহলে কি হয়? সাপের কামড়ে মরছে। গুলি খেয়ে মারলে কি হয়? সে বুলেটের আঘাতে মারা গেছে। কথার মধ্যে একটা পার্থক্য আছে না? আচ্ছা, তখন আমি এইভাবে যুদ্ধ শুরু করলাম। 70টা হাজার, যে লোকটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে মালয়েশিয়া, ইউরোপ থেকে আমি প্রতি মাসে 2 লাখ টাকার নিচে নয়, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, 2004, 5, 6, 7, 8 পর্যন্ত। আর ওই সময়ের 5-7 লাখ টাকা এখনকার অনেক, এটা 4-5 গুণ হবে। আর এই লোকটা এখন কি হচ্ছে, 70,000 টাকা আমি কোনোভাবে ম্যানেজ করছি। এটারও আরেক কাহিনী আছে। আমি বাসা থেকে যে কোনো দুঃখে বেদনায় গড়াগড়ি করে কাঁদতেছিলাম। কেঁদে আমি বাসা থেকে বাহির হয়ে দোলাইপাড় আসছি। আসার পরে হ্যাঁ, একটা রিক্সায় উঠছি। আমার কাছে আছে 50 টাকা, বাকি জায়গাটা রিক্সাতে আসলে আমার ওই টাকাটা হবে না। তাই আমি দোলাইপাড় থেকে আবার মামার কাছে যাব, নয়া বাজার। তো রিক্সাওয়ালাটা খুব সুন্দর, আমার দিকে আমি কাঁদতেছি, মানে খুব কাঁদতেছি, অজুর কাঁদতেছি। আর পেছনের দুঃখগুলো মনে হচ্ছে, হা, আমার সকল স্বপ্ন সাত শেষ। কেননা বিদেশে তো 8-10 বছর আমি না ঘুমাই ছিলাম। আরে ভাই, না ঘুমানোর কষ্টটা যে কত বেশি। হ্যাঁ, আচ্ছা যাক। তারপরে রিক্সাওয়ালাটা আমার দিকে তাকাচ্ছিল, বলতেছিল, ভাই আপনি কাঁদলেন কেন? তখন আমার কান্না আরো বাইরে গেছে, মানে কান্নার আওয়াজ বাইরে গেছে। তখন আমি হাওমাও করে কাঁদতেছিলাম। তখন সে আমাকে আর কিছু বললো না। কিছুক্ষণ কান্নার পরে তাকে বললাম, ভাই আমার দেখায় খুব সুন্দর, আপনার নাম কি? কয় হাসান। আমি কয় আপনার নাম? আমি কয় আমার নাম হোসেন। তো তাইলে আপনার নাম হাসান, আমি হোসেন। আচ্ছা, তো আপনি কি করতেন? ভাই কইেন না, কয়েল ব্যবসা করতাম। আমি তো কয় বছর? 16 বছর করছি, কইরেও সফল হইতে পারি নাই। হ্যাঁ, তো ওনার মতন আর কি। তো আমি তো করতে কিরম টাকা লাগে? ওই অল্প টাকা দিয়ে শুরু করা যায়। এটা হলো 2012 সালের কথা। হ্যাঁ, তো আমি ওই কথা বলতে এর সুখ দুঃখ শুনতে শুনতে নয়াবাজার পর্যন্ত গেলাম। যাই আর মোবাইল নাম্বারটা নিলাম, নেওয়ার পরে কিছু ধারণা নিলাম। ও পরে এরে ফোন দিয়ে আর পাই না, 5-7 দিন আর পাই না। ভাবলাম যে যাই একজন কয়েল ব্যবসায়ী পাইছিলাম, ভাবছিলাম ছোট আকারে শুরু করা যাবে, একটা কাজ শুরু করবো, আর পাই না। 7 দিন পরে হঠাৎ 7 দিন পরে আমাকে ফোন দিছে, দিয়ে গো ভাই। আমি কে ভাই আপনি? আমি হাসান ওনার মতন। আমি ভাই কোন হাসান? চিনতে পারলাম না। আরে ভাই, কয়েল ব্যবসার ব্যাপারে যে আলোচনা করছিলাম, আমি এই হাসান। আমি ও ভাই, আপনি কোথায়? আমি দোলাইপাড় আসছি। আমি আসতেছি। তৈরি করে দিয়ে বাসা থেকে গেলাম। যাওয়ার পরে সে বিভিন্ন আইডিয়া দিল, আরেকটা লোক নিল, একটা ফ্যাক্টরিতে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে হ্যাঁ আমাকে মূল্যায়ন করতেছিল। ওই হাসান থেকে শুরু। আচ্ছা, তখন এটার কারণ ছিল আমি রাত দিন অজুর কান্না করতাম। সব কিছুর শেষ আছে। আমার কান্না বা আমার চেষ্টা, আমার মহৎ উদ্দেশ্য বা আমার সরলতা বা আমার দুঃখ, হয়তো বা আল্লাহ এই কান্নাটাকে কবুল করছে। তখন আমি বললাম, এর জন্য কি করতে হবে? এটা লাগবে। তো আমি বিক্রি করবে কে? আমি বিক্রি করে দেব। তখন আমি কি করলাম, বুঝতে পারলাম মনে হয় পারবে না। ওনার ব্যানে যাইতাম, বা আমি কখনো কি করতাম,
একটা ব্যাগ লইয়া রাস্তার ধারে 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 ঘুরতাম, বিভিন্ন দোকানে যাইতাম। কে ঘুরতো? যে লোকটা ইউরোপে লক্ষ লক্ষ টাকা কামাইতো, পুরা ইউরোপ জুড়ে যার নাম ছিল, যে আন্তর্জাতিক মহলের সমস্ত লোকের সাথে টক্কাতে চলতো, সে কোথায় গেছে? হকার। মানে এটা কিন্তু খুব দুঃখের। অথচ আমার বাড়ি কিন্তু মার্বেল পাথরের। এই সব কিছু ফেলে আমি সফল হওয়ার জন্য হকারিতে নেমে গেলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ভাই পারতেছিলাম না, কঠিন, পারতেছিলাম না। কিন্তু আমার লক্ষ্য হলো আমি পারতেই হবে, পারবো ইনশাল্লাহ। 5 বছরের একটা প্ল্যানিং নিলাম। এইভাবে আগাইতে আগাইতে যখন আমি এক ক্ষেত্রে, হ্যাঁ, কি হইতো আরও কাহিনী, আমি যখন বাসে উঠতাম, চিটাং রোড থেকে একটা ফ্যাক্টরিতে মাল কাটতাম, বাসে উঠতাম, তখন শরীর থেকে পুরো গন্ধ কইতো। বাসের কোনাটার মধ্যে চুপচাপ বসে থাকতাম। তখন অন্য প্যাসেঞ্জাররা আমাদেরকে তাকাইতো। তাকানোর পরে বুঝতে পারতাম যে আমার জন্য তার ডিস্টার্ব হচ্ছে। কয়েলের একটা গন্ধ আসে, স্যান্ডের একটা গন্ধ আসে। বলতাম সরি, আপনার ডিস্টার্ব হচ্ছে। তারপরও সরি বলার কারণে আর কিছু বলতো না। এইভাবে নিজেরই লুকাই লুকিয়ে রাখতাম। এইদিকে বাসা থেকে এই ব্যবসা করার কারণে আমার নিজের ফ্যামিলির পরে একটা সমস্যা আসতেছে। তখন বিভিন্ন আওয়াজ হচ্ছে যে এখানে থেকে এই ব্যবসা, কয়েল ব্যবসা করা যাবে না অন্তত। তখন 1 বছর 2 বছর পরে আমি চলে গেলাম ভৈরব। মাসুম ভাই আদরের সাথে আমাকে রিসিভ করলো। এরপরে ওখানে আমি কয়েলের ফ্যাক্টরিতে কার্টনে ঘুমাই থাকতাম। ভৈরববাসীর কাছে আমি চিরঋণী, গরিব হয়ে গেছিলাম বা বিপর্যয় ছিলাম। তারা আমাকে সবাই ভালোবাসতো, 99% লোকে আমাকে ভালোবাসে। আর এই জন্য আমি ভৈরববাসীকে প্রতি আমার একটা আলাদা টান। এখন যদি ভৈরবে একটা ঝামেলা হয়, যদি তাদের স্থানীয় লোকের পক্ষে থাকে 1 জন, আমার পক্ষে থাকবে 12 জন, এমন অবস্থা। এই জন্য তাদেরকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, ওখানে কার্টনে ঘুমাই থাকতাম। এরপরে এই ফ্যাক্টরিতে ওখান থেকে আবার এই হকারি করতাম। অনেক দোকানদার ধাক্কা দিয়ে বার করে দিত। আচ্ছা ভাই, যারা অনেক দোকানদার আছে না, যদি আপনাদেরকে ডিস্টার্ব করো, আপনারা ধাক্কা দিয়ে বাহির করেন না, দেখেন, হ্যাঁ, বাহির করতো। তখন বলতাম আলহামদুলিল্লাহ। অনেকে আবার বুঝতে পারতো যে ছেলেটা ভদ্রঘরের ছেলে, হয়তো বা সময়ের পরিক্রমা এমন হয়েছে। আমি কিন্তু উদ্যোক্তাদের কারণে এই কথাটা বেশি একটু বলে যাচ্ছি। আপনারা বুঝেন জীবনে সফল হইতে হইলে কি করতে হবে, ঠিক আছে? তো আর আজকের দিনে আমার নতুন গাড়িতে যদি কোনো রিস্কওয়ালা লাগায়, তখন আমি আমার ড্রাইভারকে বলছি লাগাইলে লাগাইছে, হ্যাঁ, গাড়ি আছে দিকে না লাগাইছে। আমি কিন্তু এমন মেন্টালিটির। তারপরে কেউ আবার সাদরে গ্রহণ করতো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কঠোর শ্রম দিতেছিলাম, ঘুমাইয়া না ঘুমাইয়া। আমার বাবা মা অনেক কান্নাকাটি করতো আমার জন্য। তারপরে বলতাম না, আমার মৃত্যু হলে হবে। কেউ আমাকে একটু উৎসাহ দেয় নাই যে পারবা। আমি বলছি যে আমি পারবো ইনশাল্লাহ। তারপরে কি হলো, 15 সালের লাস্টে দিয়ে আমার সফলতা দেখা মিলল। তুলসীপাতা মশার কয়েলের নাম তো আপনারা জানেন, 16 সালের কাহিনী। এই তুলসীপাতা মশার কয়েলের এক ধাক্কা 13টা ফ্যাক্টরি চলা শুরু করলো ভৈরব। ধাক্কায় মর্টিন এসিআই আউট। মর্টিন এসিআই কারা এটা তো জানেন? তাহলে আমার মতন একটা ছেলে এটা আউট করে দেওয়া, সারা দেশের সমস্ত কয়েল ফ্যাক্টরিগুলো এক হয়ে গেল। হইয়া কি করলো যে আপনার একে কয়েল ব্যবসা করতে দেওয়া যাবে না। কে ছেলে? আমি যখন গেলাম, ওই এই পিচ্ছি ছেলে, এটা কিভাবে সম্ভব? আমাকে লাইসেন্সটি আমার আটকে দিল। তারপরে পুনরায় আমি আজকের এই পাতাবাহার নিয়ে আসছি এবং তুলসী পাতার লাইসেন্সও পাইছি, কনফিডেন্সের লাইসেন্সও পাইছি। লাভ কি একটা হয়েছে না দুইটা হয়েছে? তিনটা একসাথে হয়েছে। তো আমি উদ্যোক্তা ভাইদেরকে উদ্দেশ্যে বলি, আপনারা হার মানবেন না জীবনে। আজকে এই জন্য আমি একজন হকারকে ভালোবাসি, এই জন্য আমি একজন ডিএসআরকে ভালোবাসি, এই জন্য আমি একজন এসআরকে ভালোবাসি, এই জন্য আমি একজন ডিলারকে ভালোবাসি, এই জন্য আমি একজন ডিপুকে ভালোবাসি, এই জন্য আমি মানুষকে ভালোবাসি। কেন আমি ক্ষুধার যন্ত্রণা কি আমি জানি, আমি একজন হকারের দুঃখ বুঝি, আমি একজন কৃষকের সন্তান, একজন কৃষকের দুঃখ বুঝি। আজকের এই দিনে আমার সাহসটা এতই বেশি হয়ে গেছে যে বাংলাদেশে কোনো কোম্পানি নাই আল্লাহর রহমতে আমার ব্যতিক্রম টেকনিক বা কৌশলের কাছে তারা শিশুর মতন তাদেরকে আমি আটকাই দেবো ইনশাল্লাহ। আমি কি সোনার চামিচ মুখিতে বড় হয়েছি? আর বাংলাদেশে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, ম্যাক্সিমামের ছেলে নাতিপতিরা ব্যবসা করে। তারা কি আমার মতন মাটি হাতে বড় হয়েছে?
তারা সোনার চামিচ মুখিতে বড় হয়েছে। আর এই বড় হব ইনশাল্লাহ, স্থায়িত্ব হবে আপনাদের সকলকে নিয়ে। আপনাদেরকে একটা কথা বলি, ব্যবসার ক্ষেত্রে একটু ধৈর্য ধরেন। আপনি বলছিলাম না প্রথম, আপনার সন্তানকে ভালোবাসেন, প্রতিবেশীকে ভালোবাসেন, দেশ জাতিকে ভালোবাসেন। দেশের অনেক শক্তির দরকার, নাইলে প্রতিবেশীরা আমাদেরকে কথায় কথায় ধমক মারবে। ভাই যে যেই দলে করেন, এইটা কিন্তু মানতে কেউ রাজি হন না, হন? আচ্ছা, তাহলে কি করতে হবে? যার যার স্থান থেকে কঠোর পরিশ্রম করতে হবে। একটা কথা বলি, আমাদের স্বামীরা, এটা ছোটবেলা আনছি, হ্যাঁ, আমি খুব আদর করি, আম্মা আম্মা বলি। তো স্বামীরা আমার কয় মামা, বাড়ি হলো ময়মনসিং। ময়মনসিংহের আছেন না কেউ? ময়মনসিংহের ভাষা একটু বলি। তো মামা, আমি কই আমি বাসায় কি জানি দেখতেছি। আমি কই কি কইবি? আচ্ছা মামা, ইন্ডিয়াতে বেশি লোক, কিছুদিন আগের কাহিনী আর কি, ওই যে আমাদের কিছু হুমকি টুমকি দিতেছিল, তখন এগুলো নিয়ে আলোচনা হয় না, তো সে আমাকে বলতেছিল ইন্ডিয়াতে বেশি লোক না বাংলাদেশে বেশি মানুষ? আমি কই ইন্ডিয়াতে। কয় হ্যাঁ, কয় গুণ মানুষ বেশি? আমি কই ওইব 6-7 গুণ বেশি। কয় মামা একটা কথা কি? কয় ইন্ডিয়াতে নাকি কারো বাসা গেলে কয় খেয়ে আসছেন না যে খাবেন? আমি কই কয় দ। কয় মামা, আমি কই কি বল? কয় তাইলে এরা খুব কৃপণ তাই না? আমি কই কয় মামা, তারা নাকি 200 গ্রাম 250 গ্রাম মাংস কিনে, এটা হেসানি? আমি কই সত্য তো। আমি কই তুই এত কিছু জারজ করতে কে? কয় সবাই যে কয় আমি শুনি। কয় মামা, আমি কই কয় কৃপণ মানুষের নাকি সাহস কম থাকে, শক্তি কম থাকে, বুদ্ধিও কম থাকে। আমি কই এইটাও সত্য। কয় তাইলে আমরা একজনে যা খাই তারা তো 7 জনও তা খায় না। আমি কই তাই তো, তোর কথা তো ঠিকই আছে, তারা 7 জনও তা খায় না। আসলে এটা কিন্তু অনেকটা এমন। মানে আমি কিন্তু এদেরকে ছোট করার জন্য বলতেছি না, মানে আমাদের স্বামীরা যা বলছে এটা আমি বলতেছি। আচ্ছা মামা, তাইলে এরা কদিন পরে পরে হুনি বাংলাদেশের বর্ডারে মানুষ মেরা লায়, তো আমাদের তো একজনের শক্তি আর 7 জনের সমান, তো এরার লগে আমরা তো পারা সম্ভব, কেননা 7 গুণের 1 গুণ হইলে একজনে তো 7 জনের সাথে পারবে। আবার শুনছি চায়না আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, কেডা কেডা জানি আছে, আরো কি জানি, আমি কই মালদ্বীপ আছে, আমি কই নেপালও আছে। কয় তাইলে তো আমাদের লোকে পারবো না। আমি কই এরা 7 জনের সমান জানি খাস, এটা বেজাল না আসল, এটা দেখছস? কয় এইটাও তো কথা। কয় সবারে কমু, আমরা পাতাবারের খাবার খাইতো, গ্রিস্টার কনফিডেন্সের খাবার খাইতো, তাইলে তো শক্তি হয়ে যাইব। এটা কিন্তু সত্য ঘটনা। আমি কই তুই সবারে বললাস? হ্যাঁ। আমি কই এই তোর এত জ্ঞান বুদ্ধি কই থেকে হলো, তোর কাছ থেকে অনেক কিছু শিকার আছে। শোনেন, এটা কিন্তু বাস্তব ঘটনাগুলো আমি বলি। ভাই আমি পিএইচডি ডিগ্রিধারী না, তবে আমি ডিগ্রিধারী, কিন্তু পিএইচডি ডিগ্রি আমি করি নাই। কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমার চেয়ে মনে হয় পৃথিবীর কারো বেশি আছে কিনা আমি জানি না। আর শেষ কথাটা হলো, এত যুদ্ধ করতে করতে, হ্যাঁ, ওয়ার্নিংয়ের আগুনটি যখন আমার উপর পড়তো, আগুন আমার মাথায় অসংখ্য আগুনের দাগ, মালয়েশিয়াতে যখন করতাম আমার পায়ে শরীরে অসংখ্য দাগ, তখন আমার মনে হইতো আগুন তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি, আমি দেখি, আমি আমার প্রতি প্রতিশোধ নিতাম। ঠিক আছে, এই উদ্যোক্তা ভাই, যারা উদ্যোক্তা হইতে চাচ্ছেন, বুঝছেন, নিজের প্রতি প্রতিশোধ নেবেন। আপনি যেখানে থাকেন আর একজন সৎ নিষ্ঠাবান লোক খুঁজবেন, আর সিটার বাটফার কাছ থেকে দূরে থাকবেন, তাহলে সফলতা অনিবার্য। যখন আগুনগুলো পড়তো তখন মনে করতাম প্রতিশোধ নিচ্ছি। এই আমার আব্বাকে জানি আমাকে বলছিল এই টাকাটা দে, তখন আমি বেল করে তাকিয়েছিলাম। এই আমার বোনটা যেটা কান্নাকারি করতেছিল যে ফর্ম ফিল আপের জন্য টাকা দিতে পারি না, তখন এই কষ্টগুলো আমার মনে হইতো, দেখি তো তুই আগুন আমাকে কত ক্ষতি করতে পারস। এইভাবে নিজেকে গঠন প্রণালী তৈরি করতাম। আর বুঝতে পারছেন, জাতি যদি শক্তিশালী হতে চায় বা হইতে হয়, তাইলে ভেজাল মুক্ত খাবার খাওয়া দরকার। আমিও যদি দেশে 2 নম্বর জুসটা দেই, বিদেশে 1 নম্বরটা দেই, তাহলে আমার খাবার আমরা নেওয়া দরকার নাই। কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি আছে যারা দেশে যা দেয় বিদেশেও তা দেয়? বলেন তো, আসেনি? একই নামের জুস বাংলাদেশে খাবেন, দেখবেন যে রঙের পানি,
বিদেশে খাবেন এই কোম্পানিরে গিয়া দেখবেন যে ওখানে একটা সবটাই আমের বা ইয়ার জুস দিয়ে রাখছে। কেন ভাই? ভাই বিদেশিরা এসে আমরা বড় করে দেওয়া যাবে? আচ্ছা, আমরা নিজের মনটারে যদি ছোট রাখি যে আমরা গোলামি করবো, তাহলে তো সারা জীবনে গোলামি থাকা যাব। তাই আমি প্রত্যেককে বলতে চাচ্ছি, আমি যে সূক্ষ্ম প্ল্যানিং টেনে নিয়ে আসছি বা নিয়ে আসতেছি, আল্লাহ ছাড়া আমাকে কেউ আটকাইতে পারবে না। একদিন এই গ্রিস্টারের অধীনে মিনিমাম 10 থেকে 15 লক্ষ ফ্যামিলির ক্ষুধা নিবারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। ওকে, আমার বোনরা বিদেশে গিয়ে কান্না করতে হয়, তারা একটা রুমের মধ্যে জিম্মি হয়ে যায়। আমরা বড় বড় লেকচার দেই যে আমরা এমক জাতি, আমরা মুসলমানের এই বা এই, কিন্তু আমার বোন যখন ফেসবুকে আইসা লাইভে আইসা কান্না করতে থাকে, আমরা কি তাকে বাঁচাইতে পারি? আমরা গরিব হওয়ার কারণে আমার বোনেরা ওখানে অনেক সময় ইজ্জত দিতে হচ্ছে। বাংলাদেশে যদি একটা মেয়েকে কেউ একটা খারাপ ভাষা বলে, তা ওই লোকটাকে কি কেউ বাঁচাইতে পারবে? ওই লোকটার কপালে কি মায়ের আছে না? আমার বোনকে বাঁচানোর জন্য, আমার ভাইকে বাঁচানোর জন্য, আমার এই জাতিকে হুমকি দেয় জাতিকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকে মেধাবী হতে হবে। মেধাবী হওয়ার জন্য যাই খাবেন ভালো একটু খাবেন, ভালোভাবে চিন্তা করবেন। প্রত্যেকে যার যার কাজে যদি এক্সপার্ট হন, একজন ইঞ্জিনিয়ার সারা দেশে ইঞ্জিনিয়ারিং হিসাবে বিচরণ করবে, একজন শ্রমিক সে একজন ডিপ্লোমা হিসাবে বিচরণ করবে, একজন ব্যবসায়ী সে পৃথিবীতে ব্যবসায়ী হিসাবে বিচরণ করবে। আমি তো মনে করি আমার যদি আল্লাহ বাছাই রাখে, আমি পৃথিবীতে কি আছে দেখে ছাড়বো। কেননা আমি জানি আমি খুব ভালো জানি কিভাবে অ্যাটাক দিতে হয় ইনশাল্লাহ। অতএব আপনাদের সকলের সাহায্য লাগবে এই জাতিকে সবল করার জন্য, মেধার জন্য ভালো খাবার খাইতে হবে। আর আমি কথা দিলাম আমি কখনো 2 নম্বরই করব না। আমাদের বোনকে বাঁচাতে হবে। যদি জাতি ধনী হয়ে যায়, ভাইয়েরা বোনেরা কি অন্য দেশে কাজ করতে যাইতে হবে? যদি কোনো আমেরিকার ইংল্যান্ডের লোক বাংলাদেশে কাজ করতে আসে, সে কি হিসাবে আসে? সম্মানের সাথে। তাহলে কুয়েতের লোক কি কোনো দেশে কাজ করতে যায়? চায়নার আগে এখানে সেখানে যাইতো, গরিব আমাদের চেয়ে গরিব ছিল। তারা কি এখন অন্য দেশে কাজ করতে গেলে তাদের দিকে তাকানোর সাহস কেউ রাখে? তারা ইঞ্জিনিয়ার হয়ে যায়, ব্যবসায়ী হয়ে যায়, এইটা সেইটা হয়ে যায়। আমরা তাইলে কেন পারবো না? শুধু এলুমেলু খাবারটি খাইয়া আমাদের জ্ঞান বুদ্ধিগুলোর আমরা নষ্ট করে দিতেছি। এটা একদম চিরসত্য কথা। ওকে, আমাদেরকে পারতে হবেই হবে। আমি যে কথাটা বলতেছিলাম, চা পাতার লুক আসছেন তাই না? চা পাতার অনেক লুক আসছেন না? আপনারা আমার ভাই, আপনাদের জন্য একসময় শুধু আপনাদেরকে নিয়ে এইভাবে প্রোগ্রাম করব। এমন হবে আপনাদের এলাকায় হেলিকপ্টারে বিচরণ হবে, আপনারা ওখানে আনন্দ করবেন। আমি কাউকে ঠকাবো না। ওকে, আপনারা আমার ভাই, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি তো বলছি আমি কৃষকের ছেলে, একদম খাস কৃষক। আমি শ্রমিক শেখের ছেলে না, কিন্তু খাস শ্রমিক, খাস হকার, খাস কি আমার কোনো বাকি আছে? অতএব আপনাদের সকলকে নিয়ে আমি করতে চাই, চা পাতার যে বাইরে আছেন আপনাদের জন্য চার যেন ধারাবাহিকতা থাকে, সব কিছুর ধারাবাহিকতা থাকে। এইভাবে আমি চেষ্টা করে যাব। আপনারাও মার্কেটে যার যার স্থান থেকে চা পাতা বিক্রি করে যাবেন। আমাদের পাউডার ড্রিঙ্কস আসছে, রমজানে আমরা পাউডার ড্রিঙ্কস বিক্রি করব। সাবান আসছে, মিনি সাবান ভাইন নামে, এটাও আপনারা সবাই দেখে যাবেন, এগুলো বিক্রি করবেন। আর এই প্রোগ্রামের পরে আমি 10 থেকে 15 দিনের জন্য আমি ছদ্মবেশে দোকানে দোকানে ঘুরবো, দেখি কে কতটুকু কি করছেন, দেখা হয়ে যাবে রাস্তায় ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এই কোম্পানিতে অনেক বোনেরা আছেন চাকরি করেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমার বউ ছাড়া পৃথিবীতে যত মেয়ে আছে তারা আমার বোন, না হয় আম্মা জান। কেননা ইউরোপে যে ব্যবসা করতাম, ওদের পোশাক আশাক যখন হকারি করতাম, ওরা যখন বসতো বা এদের পোশাক আশাক দেখার পরে আকাশের দিকে তাকিয়ে বলতাম, এটা সত্য কথা, যে আল্লাহ একে আমি একটা বোন হিসেবে দেখতে চাই, মা হিসেবে দেখতে চাই, এই মনে করে আমি পণ্যটা বিক্রি করতে চাই। তার বাহিরে যেন আর না হয়। আমার স্ত্রী ব্যতীত যারা, তারা আমার মা এবং বোন, এই দৃষ্টিতে আমি দেখি। আচ্ছা, আমার কোম্পানিতে যে মেয়েরা আছেন,
আমার কোম্পানির মালিকের মা বোনের কি কোনো কর্মকর্তায় কিছু বলার সাহস রাখে? আমার এই কোম্পানিতে আমার বোনেরাও নিরাপদ আছে এবং থাকবে। আর বোনদেরকে বলি, আপনারা যে যেমন হন না কেন, এখানে আসার পরে আপনারা নিজেদের সম্মান নিয়ে সবাই কাজ করবেন। বিদেশে না, দেশেই বিভিন্ন কর্মসংস্থান হবে, একটার পর একটা। আমার দেশের কর্ম, আমার দেশের মানুষ কর্ম করে বাঁচবে, তারা অথচ সম্মান নিয়ে টিকে থাকতে পারবে। আচ্ছা, পরিশেষে আমি একটা কথা বলি, ডিলার ভাইয়েরা একজন আরেকজনের এলাকায় পণ্য দিয়ে দিবেন নাকি? এই কাজটা করবেন না। মালে কোনো সমস্যা হলে সাথে সাথে অভিযোগ সেন্টারে দিয়ে দিবেন। আমাদের অভিযোগের কার্ড নাম্বার আছে, ওই নাম্বারগুলো আপনারা নিয়ে নেবেন বা জেনে নেবেন। আর কেননা তখন আমি পেয়ে যাব। আপনারা যারা আমার সাথে ব্যবসা করেন তারা আমার পণ্য, বিশেষ করে কয়েল, আমার পণ্য বিক্রি করতে হবে। এদিক সেদিক লড়ালড়ি করবেন, আটকা পড়ে যাবেন। কেননা বাংলাদেশে কোনো কয়েল ব্যবসায়ী নাই যে আমার থেকে বেশি সেন্সিটিভ থাকে বা নজর থাকে। যাক, আল্লাহর উপর ভরসা রাখেন। আর আল্লাহর রহমতে যে টাকাগুলো আমি উপার্জন করি, এটি অনেক ক্ষুধার্ত মানুষের পেটে যায়। নিয়তের নাম বরকত। কয় লাখ? 12 লাখ থেকে 15 লাখ। সময় অপেক্ষা করেন। আপনার থানায় আপনারা এক একটা ডিলার, হ্যাঁ, যে 2 বেলা খায় তারা 3 বেলা খাওয়াইবেন। ওই ক্ষুধাটাই আমি নিবারণ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর অন্যর এরিয়ায় মাল দিবেন না। কারো কোনো অভিযোগ থাকলে হট সেন্টারে কল দিবেন। নিজের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্বে জড়াই যাবেন না। আমার যত পণ্য আছে পণ্য ওইভাবে বিক্রি করবেন যে যেই পণ্য আছে সবগুলোই মার্কেটে দেওয়ার চেষ্টা করবেন। ডিপু ভাইদের এখানে পণ্য রাখার চেষ্টা করবেন। আপনারা গ্যাপ ফেলাইবেন না। ব্যবসার জন্য একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্যহারা হবেন না। প্রয়োজন লাগলে আমি একটা কথা বলি, আপনারা বিশ্রাম নেবেন, যাইয়া একটা বড় গাছের নিচে একটু দেরি হইলেও আপনারা আমার অতদিন থাকেন, কেননা আমি একজন গার্জিয়ান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ওকে? আর যে কথাটা হলো, আর যদি কেউ বলেন যে আমি এইটা বিক্রি করব না, ওইটা করব না, আমি মাল থাকলে থাকবে, না থাকলে নাই, আপনি তো বলছেন এই ডিলার বা ডিপু ক্যান্সেল করা হবে না, তাইলে কিন্তু আমরাই উল্টা আবার মাল দেবো আপনার এরিয়ায়, তখন আটকে রাখতে পারবেন না। অতএব কোনো চালাকি নয়, সরল ব্যবসা বা সরলভাবে ব্যবসা করতে থাকেন, আল্লাহর রহমতে সফলতা অনিবার্য হবে আপনাদের ইনশাল্লাহ। আর যারা নতুন ব্যবসা হিসাবে চলে আসতেছেন আমাদের সাথে, আপনারাও অপেক্ষা থাকেন যে আপনারা ধীরে ধীরে প্রত্যেকে উঠে যাবেন ইনশাল্লাহ। আমি যেটা চাচ্ছি, একজন দোকানদার একজন ডিলারের মতন সুযোগ সুবিধা নিতে হবে, একজন ডিলার একজন ডিপুর মতন সুযোগ সুবিধা নিতে হবে, একজন ডিপু একজন এজেন্টের মতন সুযোগ সুবিধা নিতে হবে। তাহলে প্রত্যেকে তার উপার্জন 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ বেড়ে যাবে। একজন ডিলারের অধীনে একজন এসআর থাকে, ডিএসআর থাকে। সে যদি 2 জন 4 জন 5 জন 7 জন এসআর চালায় বা একটা পরিবেশ গঠন হয় বা ডিএসআর চালায়, এটা একটা সুন্দর না? এটা একটা সুন্দর না? সকালে ওঠার পরে দেখলেন গাড়ি টাড়িতে রেডি, আপনি বসনাই আমাকে মাল নাও, এইটা নাও, সেইটা নাও, সেটা নাও, এমনি দিতে থাকলেন। আপনি আগে উপার্জন করতেন 30,000 টাকা, এখন উপার্জন করেন 2 লাখ টাকা। এটা সুন্দর না? এটা সুন্দর নেই? আমি এমন একটা পরিবেশ গঠন করতে চাচ্ছি, আর যে এটা পারবেন না তার প্রতি আমি নাখুশ হব যে আমি এটা বিক্রি করবো না, ওইটা বিক্রি করব, এটা আমি মেনে নেব না, এটা আমি একসময় রাগ করব। কেননা আমি চাই বীর। এই এসআর ভাই, অফিসার ভাই, ডিএসআর ভাইরা আমার ইয়াতে লেখছে, আমরা কি পাবো? পাবেন, আপনারাও পাবেন। এসআর, ডিএসআর, অফিসার, হ্যাঁ, যে কেউ অসুস্থ হলে আমাকে যদি বলা হয়, আমি 5,000 টাকাও তো দেই কি না? তাই না? আরে ভাই, বিপদের সময় 5,000 টাকা অনেক কাজে লাগে। আমার এখানে এমন অফিসার আছে বা এমন এসআর বা এএসএম আছে যারা অসুস্থ হয়ে গেলে প্রয়োজন ক্ষেত্রে তার পেছনে আমি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তারা যদি ওই অর্জনটা করতে পারে, যদি আমার তৌফিক থাকে ইনশাল্লাহ, যদি তারা এই অর্জনটা করতে পারে, আপনি কেন পারবেন না? হ্যাঁ, জীবনে বাঁচতে হলে বীরের মতন বাঁচেন, যা করবেন করার মতন করেন, সফলতা অনিবার্য। এই জাতিটাকে যেন কেউ অবহেলা না করতে পারে। আপনারা যার যার স্থান থেকে যে যেটা করেন শক্তি বুদ্ধিমত্তা নিয়ে করেন। এ ভাই, 1700, আমরা ইতিহাস পড়ছি না, 1700-1800 সালে বাংলাদেশে বা এই ভারতবর্ষে অন্য দেশিরা কি করতে আসতো? কাম করতে আসতো না? কাজ করতে আসতো নেই? তাইলে পৃথিবীটা তো পরিবর্তন হচ্ছে।
অনেক জাতি পরিবর্তন হয়ে যাচ্ছে, মালয়েশিয়া হয়ে যাচ্ছে, চীন হয়ে যাচ্ছে। আমাদের কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই মনে করতেছেন? তাহলে পরিবর্তন কে করে দিব? সরকারে করে দিবে না আমরা যার যার স্থান থেকে পরিবর্তন হইতে হবে? আমাদের পরিবর্তনের সময় আসছে। কেননা বলতে পারেন আপনি আন্তর্জাতিক মহল নিয়ে ভাবতেছেন, যদি আপনারা সৎ নিষ্ঠার সাথে কাজ করেন, সবাই পরিশ্রমী, বাঙালিরা পরিশ্রমী। ছাত্র উদ্যোক্তার কথা বলা হলো এই জন্য, একটা ছাত্র যদি ওইভাবে লেখাপড়া করে 20-50 জন 100 জন অক্সফোর্ড ভার্সিটির মতন ভার্সিটিতে লেখাপড়া করতে পারে, করলে কি হবে? এর থেকে এমনও হইতে পারে 5-7-10 বছর পরে আরো 2-1টা নোবেল আইসা পড়তে পারে। একজন নোবেল পুরস্কারের ব্যক্তি ঠেলায় তো পারতেছে না, কি কন? তাহলে যদি একজন ছাত্র ওইভাবে করে, তাদের ওইভাবে লেখাপড়া করে, তাদের মাধ্যমে কি এমন কিছু হইতে পারে না? আমরা কি 1700 সালের জাতি হইতে পারি না? আমরা কি 1800 সালের জাতি হইতে পারি না? পৃথিবীটা তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? সূর্য নাকি পশ্চিম দিকে উঠবে, কোরআন আগে বলতো, এখন বিজ্ঞানীরাও বলে, নাকি নাকি মুসলমান ভাইরা? সত্যতাটা বুঝছেন? সব কিছু মানে একটা কথা আছে, 12 দিন আন্ধার 12 দিন আলো, এটা কথা আছে না? তাহলে আমরা তো সবসময় কি 17 সাল 18 সালের জাতি হিসাবে আমরা পুনরায় গঠন করার জন্য আমাদের প্রত্যেককে যার যার স্থান থেকে ভালো খাবার খেতে হবে, আর ভালো কঠোর পরিশ্রম করতে হবে। আমার কাহিনীতে কিছু শুনছেন, ঠিক আছে? আমার কাহিনী শুনলে যদি একটা ফিল্ম হয়, এই ফিল্ম কেউ দেখে, সে অজুর কানবে, ঠিক আছে? তবে আমি কারো প্রতি কোনো ইয়া রাখি না, আমি আবার উদার হয়ে গেছি। আপনারা জানেন, আমি যখন কাজ করতে করতে যখন জ্ঞান হারাই যেতাম, জ্ঞানটা আসার পরে আমি ভাবতাম আমি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি, সে লক্ষ্যতে আমার আবার আমি পুষবো, যা হওয়ার তা হবে ইনশাল্লাহ। অতএব আপনারা যারা আমার গ্রিস্টার পরিবার আছেন, আপনাদের কি আমি গার্জিয়ান, অভিভাবক। আমি কথা দিলাম, আপনারা শুধু লাইন ক্রস করে উপরের লাইনে আসেন, আপনাদেরকে আমি থাবাতে ধরবো। একজন এসআর, অফিসার, ডিলার, ডিপো বা যারা যারা আছেন, আপনারা কি জানেন আমার গ্রিস্টারের পরিকল্পনা আগামী 2-4-5 বছরে ওই মানের শিক্ষা প্রতিষ্ঠান হবে। একজন দোকানদার বা একজন ডিএসআর, আপনাদের সকলের ছেলেরা ওখানে স্পেশাল সুযোগে লেখাপড়া করবে। আপনারা কি চান না বিশাল মাঠ থাকবে, বিশাল ইয়ে থাকবে, হ্যাঁ, খেলাধুলার মধ্যে ভালো আদর্শ লেখাপড়া হোক, এমন কিছু চান না? আপনারা সবাই আমার সাথে থাকেন, এমনটা হবে। এই ভাই, আশেপাশের দেশে তারা কয় যে আমার দেশে চিকিৎসা করতে দেওয়া হবে না। আর এটা কেমন ধরনের কথা রে ভাই? এটা তো কষ্ট লাগে, যে যে দলে করেন, এটা কষ্টের না? আচ্ছা, আমরা সবাই চেষ্টা করি, সবাই যার যার স্থান থেকে চেষ্টা করি। আমি জানি আমার কথাটা দেশের আনাচে কানাচে পুষবে না, পুষুক বা না পুষুক, আমরা গ্রিস্টারের পক্ষ থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 15টা 20টা লাইন যখন হবে, তখন আমরা এই দেখবেন যে দেশটা টেনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হাসপাতাল যে হবে, এই হাসপাতালে এমন হবে আপনার শেষ জীবনে, এই হাসপাতালে আপনার চিকিৎসা হচ্ছে, আপনার একটা কার্ড হবে, ওই কার্ডের বিনিময়ে চিকিৎসা হচ্ছে। আপনি হয়তোবা 3 ভাগের 1 ভাগ টাকা দিলে যথেষ্ট, হয়তোবা আরও কম, হয়তোবা ফ্রি। এই পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে এই কোম্পানিটাকে। ওকে, মানে এটা আপনার পরিবার, আমি আপনাদের একজন গার্ডিয়ান। কেউ আমার বাবার সমান, কেউ আমার ভাইয়ের সমান, কেউ আমার সন্তানের সমান। আমি গার্ডিয়ান হিসাবে আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন। আমি আপনাদেরকে উপার্জনের ব্যবস্থা আমার উসিলায় হবে, আমি ওই কৌশল অবলম্বন করব, ভেজালমুক্ত খাবার দেব, যেটা সবার জন্য লাভবান হবে। আপনাদের বিপদ আপদে আমি পাশে থাকার চেষ্টা করব, আপনাদের ব্যবসাকে আমি কয়েক গুণ বাড়াই দেব, সময়ের সাথে সাথে তাল মিলবে। যদি কেউ না পারে, আমরা ইনশাল্লাহ পারবই ইনশাল্লাহ, শুধু আমার সাথে আপনারা থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক কষ্ট দিচ্ছি, আমি জানি না কতটুকু বিনোদন দিতে পারছি, এবার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। নেক্সটে পরবর্তীতে আরও সুন্দর করে অনুষ্ঠান করার চেষ্টা করব। আপনারা আরও লোক আসবেন, এমনও হবে বাংলাদেশে 10টা রিজনে 10টা প্রোগ্রাম হবে এইভাবে। তখন আরও অন্য দোকানদাররাও আসতে পারবে, সবাই সুযোগ পেয়ে যাবে। ওকে, আমাদের কাজ হবে ব্যবসা করব, আনন্দ করব, বিপদ আপদে কোম্পানি মানে গার্ডিয়ান আমার পাশে থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কোম্পানিকে আমরা দেবো, কোম্পানি আমাকে দিবে, আমরা একটা পরিবার। আমার পরিবারে কে থাকতে চান গ্রিস্টার তথা কনফিডেন্স পরিবারে? ইনশাল্লাহ সফলতা অনিবার্য। আল্লাহর উপর ভরসা রেখে বলছি,
আমরা পারবো আমাদের লক্ষ্যে পৌঁছবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আপনারা সবাই দেখে শুনে যাইয়েন। আজকের দিনটা আমাদের আনন্দের জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়েছে, এর জন্য আপসেট হওয়ার কিছু নাই, ধৈর্য আর হবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। আমি ভালোবাসি আপনাদেরকে, আল্লাহর কসম আমি ভালোবাসি মানুষকে। এই জন্যই আল্লাহ আমাকে এই স্থানে দায়িত্ব দিচ্ছে, বা আমি একজন অভিভাবকের দায়িত্ব নিচ্ছি, আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।